প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজ আমরা শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা নিয়ে কথা বলবো। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে। আজ আমরা যেহেতু শ্বাসরঞ্জক নিয়ে কথা বলবো, আমি প্রথমেই বোঝানোর চেষ্টা করব শ্বাসরঞ্জক জিনিসটা কি। এই জন্যই প্রথমে রক্তের একটা স্লাইড আমি এখানে নিয়েছি। এখানে রক্তরস, অর্থাৎ এই হলুদ অংশটুকু হচ্ছে গিয়ে রক্তরস, এই সাদা অংশটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, লাল গোলাকার চাকতির মতো অংশটা লোহিত রক্তকণিকা, এবং এই যে গুচ্ছাকার ছোট ছোট কণিকা এরা হচ্ছে অনুচক্রিকা। আমি শ্বাসরঞ্জক যদি বুঝতে চাই তাহলে আমাকে রক্তের কণিকা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রক্তের স্লাইড থেকে আমরা শুধু লোহিত কণিকাকে এখানে রাখলাম, বাকিটুকু সরিয়ে নিয়েছি। এখন এই লোহিত কণিকা সম্পর্কে তোমাদের ধারণা আছে। এটা গোলাকার চাকতির মতো একটি রক্তকণিকা। এই লোহিত কণিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান থাকে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। অর্থাৎ এই লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক গুরুত্বপূর্ণ একটি উপাদান থাকে, যা শ্বাসরঞ্জক নামে পরিচিত। এই হিমোগ্লোবিনের জন্যই আমাদের রক্ত লাল বর্ণের হয়। অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করলাম যে লোহিত কণিকার মধ্যে এই হিমোগ্লোবিন নামক একটা উপাদান থাকে, যার জন্য আমাদের রক্ত লাল হয়, এবং এই হিমোগ্লোবিনকে বলা হয় শ্বাসরঞ্জক। এই শ্বাসরঞ্জক এখন শ্বসনে, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসে কীভাবে ভূমিকা রাখে বা গ্যাসের আদান প্রদানে কীভাবে ভূমিকা রাখে সেটা বোঝার চেষ্টা করব। আসো, শ্বাসরঞ্জক অর্থাৎ আমরা হিমোগ্লোবিন বুঝতে সক্ষম হলাম যে শ্বাসরঞ্জক মানেই হচ্ছে হিমোগ্লোবিন, যা লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। এখন এই হিমোগ্লোবিন গ্যাসের বিনিময়ে সাহায্য করে, অর্থাৎ অক্সিজেন কিভাবে দেহের ভিতরে ঢুকবে এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে দেহের ভিতর থেকে বাইরে বের হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অক্সিজেন দেহের ভিতরে ঢুকবে, অর্থাৎ কোষে ঢুকবে, এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে ঢুকবে। এখানে শ্বাসরঞ্জকের ভূমিকা নিয়েই শুধু কথা বলবো, যদিও অক্সিজেন ঢোকা এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার ক্ষেত্রে অনেক কিছু জড়িত। যাই হোক, অক্সিজেন প্রবেশ করে মাত্র দুইটা পথে। একটা হচ্ছে গিয়া আরবিসিতে অক্সি হিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ হিসেবে যৌগ তৈরি করে অক্সিজেন আমাদের দেহের ভিতরে অর্থাৎ কোষে ঢুকে। 2 নাম্বার, বেপনের মাধ্যমে ঢুকে। বেপনের মাধ্যমে কিছু অক্সিজেন আমাদের দেহের ভিতরে ঢুকে, সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং দেহের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড কার্বামিনো হিমোগ্লোবিন যৌগরূপে দেহের বাইরে নির্গত হয়। অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড এবং এই অক্সিজেন এই ভিতরে ঢোকাতে এই শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিনের ভূমিকা আছে। আজকে আমরা মূলত এতটুকুই জানার চেষ্টা করব। আমরা প্রথমে দেখব হিমোগ্লোবিন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় লাল বর্ণের প্রোটিনধর্মী অক্সিজেনবাহী শ্বাসরঞ্জক। লোহিত কণিকার প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন। হিমোগ্লোবিন শ্বসন গ্যাস অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। অর্থাৎ অক্সিজেন আমাদের দেহের ভিতরে প্রবেশ করে হিমোগ্লোবিন হিসেবে, হিমোগ্লোবিন হিসেবে। অর্থাৎ এখানে হিমোগ্লোবিন প্রধান ভূমিকা পালন করে অক্সিজেনকে দেহের ভিতরে ঢোকাতে। অন্যদিকে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। অর্থাৎ হিমোগ্লোবিন
অধিকাংশ অক্সিজেনকে দেহের ভিতরে নিয়ে যায় এবং কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দেহের ভিতর থেকে বাইরে নির্গত করে। অর্থাৎ অক্সিজেনকে দেহের ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে এবং কার্বন ডাইঅক্সাইডকে দেহের ভিতর থেকে বাইরে বের করার ক্ষেত্রে এই হিমোগ্লোবিনের ভূমিকা আছে, সেটা আমরা জানার চেষ্টা করব। হিমোগ্লোবিন 4টি একক নিয়ে গঠিত একটি গোল অণু। এর প্রতিটি একক একটি প্রোটিন জাতীয় গ্লোবিন এবং লৌহ গঠিত হিম নিয়ে গঠিত। এখানে আমরা একটু মনে রাখার চেষ্টা করব, একটা প্রোটিন জাতীয় গ্লোবিন এবং লৌহ গঠিত হিম, এই দুইটি অংশকে একত্রে বলা হয় হিমোগ্লোবিন। প্রতিটি হিমোগ্লোবিনে 4টি হিম অংশ থাকায় এর 4টি ফেরাস অণু 4 অণু অক্সিজেন যুক্ত করতে পারে। অর্থাৎ একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টি হিম অংশ থাকে। এই প্রত্যেকটা হিম অংশ একটা করে অক্সিজেন অণু যুক্ত করতে পারে। আমরা চিত্রে বা অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে দেখলাম যে হিমোগ্লোবিন 4টি একক নিয়ে গঠিত। এখানে আমি বলবো এটা একটা একক, এটা একটা 2 নম্বর একক, এটা 3 নম্বর একক, এটা 4 নম্বর একক। অর্থাৎ প্রতিটি একক একটি প্রোটিন জাতীয় গ্লোবিন, এই প্রোটিন জাতীয় গ্লোবিন থাকবে এবং লৌহ গঠিত হিম নিয়ে গঠিত। এখানে আমরা এইটাকে দেখালাম, এটা প্রোটিন জাতীয় একটা গ্লোবিন। অর্থাৎ একটা গ্লোবিন, দুটো গ্লোবিন, 3টি, 4টি। এই একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টা গ্লোবিন থাকবে। সেই গ্লোবিনটা আগে আমরা বোঝার চেষ্টা করলাম। এখন আসো এই গ্লোবিনের সাথে লৌহ গঠিত হিম অংশটা কিভাবে থাকে। দেখো, 4টি গ্লোবিনের সাথে, অর্থাৎ এই যে 4টি গ্লোবিন, এই যে 1, 2, 3 and 4, এই 4টি গ্লোবিনের সাথে দেখো এই যে হিম অংশ, এই কালো কালারের যে হিম অংশ চলে আসছে। অর্থাৎ প্রত্যেকটা গ্লোবিনের সাথে একটা করে হিম অংশ, অর্থাৎ গ্লোবিন এবং হিম, এই দুইটাকে একত্রে বলবো আমরা হিমোগ্লোবিন। অর্থাৎ একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টি প্রোটিন জাতীয় গ্লোবিন অংশ থাকবে এবং 4টি হিম জাতীয় লৌহ গঠিত অংশ থাকবে। এই 4টি মিলে আমরা বলবো এটাকে একটা হিমোগ্লোবিন। এখন আসো, প্রতিটি হিমোগ্লোবিনে 4টি হিম অংশ এবং 4টি হিম অংশ থাকায় দেখো 4টি ফেরাস অণু যুক্ত করতে পারে। হিম মানে লৌহ গঠিত, মানে এটা হচ্ছে গিয়া ফেরাস। আর দেখো 4টি ফেরাস অণু অক্সিজেন যুক্ত করতে পারে। দেখো এখন কিন্তু আমরা অক্সিজেন দেখতে পেলাম না। আসো আমরা পরের স্লাইডে অক্সিজেনকে দেখতে পাবো। অর্থাৎ দেখো, আমরা প্রতিটি হিমোগ্লোবিনে 4টি হিম অংশ থাকায় এর 4টি ফেরাস অণু 4 অণু অক্সিজেন যুক্ত করতে পারলো। অর্থাৎ এখানে 1 অণু অক্সিজেন, এখানে 1 অণু অক্সিজেন, এখানে 1 অণু অক্সিজেন, এখানে 1 অণু অক্সিজেন, অর্থাৎ টোটাল 4 অণু অক্সিজেন একটা হিমোগ্লোবিনের সাথে যখন যুক্ত হয় তখন এটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। অর্থাৎ হিম এবং গ্লোবিন মিললে হবে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় সেটাকে বলবো আমরা অক্সি হিমোগ্লোবিন। এখন যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হিম এবং গ্লোবিন সাথে অক্সিজেন থাকায় এটাকে বলবো আমরা অক্সি হিমোগ্লোবিন। যাই হোক, আমরা এক এক করে বোঝার চেষ্টা করি। দেখো, প্রশ্বাসের মাধ্যমে বাইরের বাতাস থেকে অক্সিজেন ফুসফুসে পৌঁছে, ফুসফুস থেকে বেপনের মাধ্যমে অক্সিজেন রক্তে প্রবেশ করে। আমরা বেপন নিয়ে পরে কথা বলবো। রক্তে প্রবেশের পর লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে। অর্থাৎ এখন যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হিম আছে, গ্লোবিন আছে এবং অক্সিজেন আছে। সুতরাং এটাকে বলবো আমরা অক্সি হিমোগ্লোবিন। এটা একটা অস্থায়ী যৌগ গঠন করে, যা অক্সিজেনের চাপ কমে গেলে পুনরায় বিযুক্ত হয়ে যায়। অর্থাৎ এই হিমোগ্লোবিনের সাথে যে অক্সিজেনটা যুক্ত হয় এটা একটা অস্থায়ী যৌগ।
যদি কখনো আবার অক্সিজেনের চাপ কমে যায় অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন এটা আবার ভেঙে যায় অর্থাৎ অক্সিজেনটা আলাদা হয়ে যাবে এবং হিমোগ্লোবিনটা আলাদা হয়ে যাবে। এই সংযোজন অক্সিজেনের দ্রবীভূত অংশের উপর সমানুপাতিক হারে নির্ভরশীল অর্থাৎ অক্সিজেন দ্রবীভূত যদি বেশি হয় তাহলে এই হিমোগ্লোবিনও বেশি হবে অর্থাৎ রক্তে যদি অক্সিজেনের মাত্রা কমে যায় হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাবে অর্থাৎ সমান অনুপাতে বাড়লে বাড়বে কিংবা কমলে কমবে, এটাকে বলা হয় সমানুপাতিক। দেখো এই হিমোগ্লোবিন এই 4 অণু অক্সিজেনের সাথে একটা হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেনের সাথে যুক্ত হইয়া একটা হিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ তৈরি করে। এটা কিন্তু একটা অস্থায়ী যৌগ, এটা পুনরায় আবার ভেঙে যেতে পারে। সুতরাং এখানে যে আমরা একটা চিহ্ন দেখিয়েছি এটা উভমুখী বিক্রিয়া। হিমোগ্লোবিনের সাথে একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে ধরতে পারে, তখন গঠিত হয় হিমোগ্লোবিন। আবার হিমোগ্লোবিন এই যে অক্সিজেনের চাপ কমে গেলে এটা আবার ভেঙে যায় অর্থাৎ অক্সিজেন এবং হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়। এখন আসো আমরা বুঝলাম কিভাবে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে হিমোগ্লোবিন হয় এবং হিমোগ্লোবিন হয়ে অক্সিজেন আমাদের রক্তের ভিতরে প্রবেশ করে বা কোষের ভিতরে চলে যায়। এখন আসো শর্করা জারণের ফলে অর্থাৎ আমাদের কোষে কোষে যে বিপাক চলে তখন শর্করা ভেঙে শক্তি উৎপন্ন হয়, তখন এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ক্ষতিকর। কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্তে পরিবাহিত হয়ে ফুসফুসে পৌঁছায়। যেহেতু ক্ষতিকর, এই কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে ফুসফুসে চলে আসে এবং ফুসফুস থেকে বায়ুতে মুক্ত হয়। এখন এই 3টি ভিন্ন পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড রক্তে পরিবাহিত হয় অর্থাৎ 3টা পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্ত থেকে ফুসফুস থেকে আমাদের দেহের বাইরে চলে যেতে পারে। কিন্তু আমরা এই কার্বন ডাইঅক্সাইড পরিবহনে হিমোগ্লোবিন কিভাবে ভূমিকা রাখে শুধু সেটা জানব। তার কারণ আমাদের টপিক ছিল শ্বসনে শ্বাসরঞ্জক অর্থাৎ হিমোগ্লোবিনের ভূমিকা। এই হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে সেটা জানব। আমরা প্রথমেই জেনে গেছি যে হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেন দেহের ভিতরে ঢোকায়। এখন আমরা দেখব যেহেতু 3টি ভিন্ন পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, আমরা এর মধ্যে শুধুমাত্র দেখব হিমোগ্লোবিন কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। দেখো কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। এখানেও কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বামিনো হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। এই কার্বামিনো হিমোগ্লোবিন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ড হয়ে পরিশোধনের জন্য যখন ফুসফুসে আসে তখন এই ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু আমাদের দেহের জন্য ক্ষতিকর, আমাদের ফুসফুস এদেরকে দেহের বাইরে বের করে দেয়। তাহলে এখানে দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে, যা নাকি একটা অস্থায়ী যৌগ। আমরা যেমনটি দেখেছিলাম হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করে, এটাও একটা অস্থায়ী যৌগ। কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে এমনিভাবে কার্বামিনো হিমোগ্লোবিন নামক একটা অস্থায়ী যৌগ গঠন করে, যার মাধ্যমে বিভিন্ন অঙ্গ থেকে রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে এবং হৃৎপিণ্ড হয়ে এক সময় ফুসফুসের কাছে চলে আসে। অর্থাৎ আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড এই কার্বামিনো হিমোগ্লোবিন অর্থাৎ হিমোগ্লোবিনের এমিন গ্রুপ, এটাকে বলা হয়। হিমোগ্লোবিন যেহেতু একটা প্রোটিন, এই প্রোটিনের মধ্যে NH2 থাকে, তোমরা জানো। এই কার্বন ডাইঅক্সাইড আমরা বলবো এই যে কার্বামিনো এমিন গ্রুপের সাথে হিমোগ্লোবিনের এমিন গ্রুপের সাথে মিলিত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ তৈরি করে, যে যৌগের মাধ্যমে মিশে দেহের বিভিন্ন অঙ্গ থেকে আস্তে আস্তে হৃৎপিণ্ড হয়ে ফুসফুস পর্যন্ত আসে। যখন ফুসফুস পর্যন্ত আসে, ফুসফুসে ব্যাপনের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডটা দেহের বাইরে চলে যায়। অর্থাৎ আমরা দেখলাম এই শ্বাসরঞ্জক বা
হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, যেমনি করে অক্সি হিমোগ্লোবিন হিসেবে একটা অস্থায়ী যৌগ তৈরি করে, এমনিভাবে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের ইমিন গ্রুপের সাথে যুক্ত হয়ে একটা কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে এই রক্তটাকে দেহের বিভিন্ন অঙ্গের মাধ্যমে আস্তে আস্তে হৃৎপিণ্ড হয়ে ফুসফুসের কাছে নিয়ে আসে। ফুসফুস পরবর্তীতে ব্যাপন পদ্ধতিতে এই কার্বন ডাইঅক্সাইডটা দেহের বাইরে বের করে দেয়। এখন আসো, আমরা আগেই দেখেছিলাম যে এই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করবে অক্সি হিমোগ্লোবিন হিসেবে। 2 নাম্বার, এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে। এবং আমরা আরেকটা দেখেছিলাম যে এখানে ব্যাপন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা হচ্ছে বায়ুথলি, কিংবা এটাকে বলবো আমরা অ্যালভিউলি। এটাকে বলবো অ্যালভিউলি। এই অ্যালভিউলির ভিতরে, অ্যালভিউলির চতুর্পাশে থাকে কোষিক জালিকা অথবা আমি বলবো ক্যাপিলারি। এটাকে বলবো ক্যাপিলারি বা কোষিক জালিকা। দেখো, এই কোষিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে চলে যায় এবং বায়ুথলি থেকে অক্সিজেন কোষিক জালিকা থেকে চলে যায়। এই দুই ক্ষেত্রেই ব্যাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ ডিফিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, ফুসফুসের অ্যালভিউলাইয়ে অক্সিজেনের যে চাপ থাকে সেটাকে বলা হয় কত, 104 মিলিমিটার মার্কারি চাপের সমান। অর্থাৎ ফুসফুসের বাতাসে, অর্থাৎ আমরা বলবো ফুসফুসের অ্যালভিউলাই বা বায়ুথলির ভিতরে যে বাতাসটা থাকে সেই বাতাসের মধ্যে অক্সিজেনের চাপ হচ্ছে কি 104 মিলিমিটার মার্কারি বা পারদ চাপের সমান। আর এই অ্যালভিউলাস অথবা আমরা বলবো বায়ুথলির চতুর্দিক দিয়ে যে ক্যাপিলারি থাকে, যে কোষিক জালিকা থাকে, সেই কোষিক জালিকাতে অক্সিজেনের চাপ হচ্ছে গিয়া 80 মিলিমিটার মার্কারি চাপের সমান। যেহেতু এখানে ফুসফুসের বায়ুথলিতে চাপ বেশি এবং কোষিক জালিকাতে চাপ কম, এখানে যেহেতু চাপের একটা ঘাটতি আছে বা ব্যাপন চাপ ঘাটতি আছে, এই জন্যই এই বেশি চাপ থেকে অক্সিজেনটা কম চাপের দিকে ঢুকবে। এই পদ্ধতিতে অক্সিজেন কোষিক জালিকা ফুসফুসের অ্যালভিউলাস থেকে কোষিক জালিকাতে প্রবেশ করে। আবার ঠিক এমনিভাবে কোষিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে। পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডটা এভাবে বায়ুথলি তাদেরকে বের করে দেয় আর অক্সিজেনটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। অক্সিজেন, মূলত অক্সিজেনের প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়াটা অনেকটা ব্যাপনের উপর নির্ভর করে, যেহেতু এখানে চাপের ঘাটতি আছে বা ব্যাপন চাপ ঘাটতি আছে। তাহলে আমরা দেখলাম যে উচ্চ চাপ থেকে অক্সিজেন নিম্ন চাপ অর্থাৎ কোষিক জালিকাতে প্রবেশ করে, আর কোষিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে। এখানে আমরা চাপের কথাটা কত চাপ সেটা নাই বললাম আমরা, অর্থাৎ এখানে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের আদান প্রদান হয়। অর্থাৎ আমরা 3টা শ্বাসরঞ্জকে হিমোগ্লোবিনের আমরা ভূমিকাটা দেখলাম। মূলত অক্সিজেন অক্সি হিমোগ্লোবিন হিসেবে দেহের ভিতরে প্রবেশ করায় এবং দেহের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে ধরে নিয়ে এসে ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে। বায়ুথলি থেকে এটা একসময় আমাদের দেহের বাইরে নির্গত হয়। আর কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কি করে, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহের ভিতর থেকে কিছু পরিমাণ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহের ভিতরে এবং বাইরে, দেহের ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে প্রবেশ করে মূলত ব্যাপন পদ্ধতিতে। মূলত আমাদের দেখার কথা ছিল শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেনটাকে দেহের ভিতরে প্রবেশ করায় এবং কার্বন ডাইঅক্সাইডটাকে দেহের বাইরে নির্গত করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমি আবার একটু বলছি যে হিমোগ্লোবিন মূলত হচ্ছে গ্লোবিন নামক এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ এবং হিম নামক এক ধরনের লৌহ গঠিত পদার্থ। এই দুইটা পদার্থ অর্থাৎ একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টি একক থাকে। এটাকে বলবো 1, এটাকে বলবো 2, এটাকে বলবো 3, এটাকে বলবো 4। 4টি একক থাকে। প্রত্যেকটা এককের মধ্যে একটা গ্লোবিন এবং একটা হিম থাকবে এবং প্রত্যেকটা একক একটি করে অক্সিজেন অর্থাৎ 4টি অক্সিজেন ধরতে পারবে। 4টি অক্সিজেন ধরে একটা অক্সি হিমোগ্লোবিন নামক একটা অস্থায়ী যৌগ তৈরি করে।
যে অস্থায়ী যৌগ আবার অক্সিজেনের চাপ যখন কমে যায় তখন এটা আবার ভেঙে যায়, অর্থাৎ আমাদের দেহের ভিতরে অক্সিজেনের চাপ এক সময় কমে যায়, তখন এই হিমোগ্লোবিনটা আবারই মুক্ত হয়ে আবার বাড়ি চলে আবার কোথায় চলে আসে? আমাদের ফুসফুসের কোষিক জালিকাতে চলে আসে। এভাবে হিমোগ্লোবিনটা এক এক করে আমাদের দেহের ভিতরে অক্সিজেনটাকে প্রবেশ করায়। ঠিক একইভাবে আমাদের দেহের ভিতরে জারণের ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা হিমোগ্লোবিনের এমিন গ্রুপ অর্থাৎ NH2 এর সাথে যুক্ত হয়ে একটা কার্বামিনো হিমোগ্লোবিন নামক একটা অস্থায়ী যৌগ তৈরি করে। দেহের বিভিন্ন অঙ্গের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইডটা হৃৎপিণ্ড হয়ে যখন ফুসফুসের কাছে আসে, তখন ফুসফুসের কোষিক জালিকা থেকে অ্যালভিওলাসে প্রবেশ করে, অ্যালভিওলাস থেকে দেহের বাইরে নির্গত হয়ে যায়। অর্থাৎ আজকে আমরা দেখলাম শ্বসনে অর্থাৎ শ্বাস প্রশ্বাসে কিংবা বিপাকে শ্বাসরঞ্জকের ভূমিকা বা হিমোগ্লোবিনের ভূমিকা কি। হিমোগ্লোবিনের ভূমিকা মূলত দুইটি: অক্সিজেন দেহের ভিতরে প্রবেশ করায় এবং দেহের ভিতরে বিপাকের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড সারা দেহের মাধ্যমে আবার ফুসফুস হয়ে বায়ুথলি হয়ে দেহের বাইরে নির্গত করে। আশা করি আজকের ক্লাসটা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো তাহলে আমার এই লেকচারটা সার্থক হবে। যাই হোক, আমি আমার ক্লাসের একদম শেষ মুহূর্তে যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা করি। আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবে সেই প্রত্যাশাও করি। যাই হোক, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।